5ই আগস্ট 2024-এর পর কি বদল হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, সবচেয়ে বড় পরিবর্তন তো দেশের শাসন ব্যবস্থায় এসেছে। তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং গণ অভ্যুত্থানের দ্বারাই এই ঘটনা সংঘটিত হয়েছে। তবে এরপরও থেকে যায় যে আসলেই কি শাসনভারের পুরোপুরি পরিবর্তন ঘটেছে? আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তিনি অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি একটি কথা বলেছেন, সেটি হলো যে মাথা পালিয়ে গেলেও স্বৈরাচারের অবশিষ্ট এখনও আছে এবং বিভিন্ন জায়গায় সেই ষড়যন্ত্র চলছে। এর মধ্যেও আরও বিষয় যেটি আশঙ্কাজনক, সেটি হলো যে এখনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। সম্প্রতি যুবদলের এক নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার পর তার মরদেহটি পাওয়া গিয়েছে। আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমরা যে বিষয়টি নিয়েছি সেই বিষয়ের নাম দিয়েছি স্বৈরাচারের অবশিষ্ট। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আজকে আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান, আপনাকে স্বাগত, এবং রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মূল অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হয় বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা অনুষ্ঠান শুরুর আগে দেখে আসতে চাই বৈশাখী টেলিভিশনে আজকে প্রচারিত প্রধান শিরোনামগুলো। ভাষা আন্দোলনের আত্মত্যাগে জুলাই অভ্যুত্থানের প্রেরণা, বলেছেন প্রধান উপদেষ্টা। আগামীকালের মধ্যে সব স্টলের কাজ শেষ করার আশা মহাপরিচালকের। মাথা পালালেও ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারের অবশিষ্ট, বলেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ। সরকারের থেকে দল গঠন গ্রহণযোগ্য হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। বিগত সরকারের গুম খুনে জড়িতদের অগ্রাধিকার ভিত্তিতে বিচার দাবি জামায়াতের আমিরের। স্বৈরতন্ত্র থেকে মুক্তি চাইলে ৭২-এর সংবিধান থেকে বের হতে হবে, বলেছেন আলী রিয়াজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ভবন উদ্বোধন। এবং টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে ইবাদতে মশগুল লাখো মুসল্লি। যৌতুকবিহীন অর্ধশতাধিক বিয়ে, এ পর্যন্ত ৩ জনের মৃত্যু, কাল আখেরি মোনাজাত। দর্শক, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের কমেন্টে আমাদের অতিথিদের কাছে সরাসরি প্রশ্ন রাখতে পারেন। আমি আলোচনা শুরু করছি ডক্টর তারেক ফজলকে দিয়ে। আমরা আজকের যে বিষয়টি স্বৈরাচারের অবশিষ্ট, এটি আপনি জানেন যে আজকে একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন যে মাথা পালিয়ে গেলেও এখনও স্বৈরাচারের অবশিষ্ট বিভিন্ন স্থানে আছে এবং তারা নানা উছিলায় ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই জায়গাটিতে আসলে তিনি কিসের ইঙ্গিত করলেন বা কোন বিষয়গুলোকে নিয়ে আসতে চাইলেন? ধন্যবাদ মিস্টার তৌহিদ শান্ত, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। বৈশাখী টিভির দর্শক শ্রোতাদের সালাম এবং সহ আলোচক বন্ধুজন ইলিয়াস খানকে শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান আজকে যেই ধারণাটি অথবা তার অবস্থানটি ব্যাখ্যা করলেন, উপস্থাপন করলেন, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ আনুষ্ঠানিকভাবে বিগত সরকারের নির্বাহী প্রধান শেখ হাসিনা দেশ ছেড়েছেন। দলটির শীর্ষস্থানীয় অথবা উল্লেখযোগ্য নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়েছেন অথবা পালিয়েছেন, লুকিয়ে আছেন। তাদের সাজানো সামরিক এবং বেসামরিক যে প্রশাসন, তার শীর্ষস্থানীয় পদগুলো থেকে অনেককে বদলে দেওয়া হয়েছে। তারা দৃশ্যতই জনগণের সামনে নেই অথবা কার্যক্রমে সরাসরি অংশীদার নন। কিন্তু এই আওয়ামী লীগের গোছানো সাজানো যে সামরিক বেসামরিক প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরে তাদের সাজানো গোছানো আর যারা অংশীদার ছিলেন, তাদের প্রায় সবাই দেশে আছে। কেউ প্রকাশ্যে অথবা কেউ কিছুটা আড়ালে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সেগুলো কিছু কিছু আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি। এটা হলো একটি দিক, যে আমরা পুরো প্রতিফলনটা দেখতে পাচ্ছি না, এখনও দেখতে পাচ্ছি না, কিন্তু যে কোনো সময়
এই অবশিষ্ট স্বৈরাচারের যারা অংশীদার, স্বৈরাচারের রেখে যাওয়া যেই অথবা স্বৈরাচারের সাথে যারা নানাভাবে যুক্ত ছিলেন, তারা তাদের পারফরমেন্স, তাদের কার্যক্রম, তাদের যোগ্যতা দেখাবার চেষ্টা করবেন নানাভাবে। আজকেই যেই তথ্যটি দেশবাসী জানল যে কুমিল্লার যুবদলের একজন কর্মী অথবা নেতা মিস্টার তৌহিদুর রহমানকে স্থানীয় যৌথ বাহিনী ধরে নিয়ে গিয়ে তাকে খুন করেছে। আমরা ওই মিস্টার তৌহিদুর রহমানের লাশের বীভৎস ছবি দেখতে পেয়েছি, গণমাধ্যমে সেই ছবি এসেছে। আমরা দেখেছি যে তাকে কত নির্মমভাবে নির্যাতন করেছে। মিস্টার তৌহিদুর রহমানকে যে এই খুন করা হলো, এটা আমরা যেই ধারণাটির বিরুদ্ধে ব্যাপকভাবে উপস্থাপন করেছি, কথা বলেছি, সেটা হলো আইনের বাইরে কাউকে খুন করা যাবে না, আইনগত প্রক্রিয়ার বাইরে, আমরা বলি বিচার বহির্ভূত হত্যা। এই তৌহিদুর রহমান হলো বর্তমান এই নতুন গণ অভ্যুত্থানের সৃষ্ট আমাদের কাঙ্ক্ষিত এই সরকারের আমলে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। আমরা সবাই আমরা মিস্টার তৌহিদুর রহমানকে আসলে প্রথম শহীদ হিসেবেও দাবি করতে চাই। আসলে আইনেও তো আসলে হত্যাকাণ্ডের সুযোগ নেই, ন্যায় বিচার খুবই গুরুতরভাবে সেখানে আমরা বলছি বিচার বহির্ভূত হত্যা একটি নিষিদ্ধ কাজ, জঘন্য কাজ, এবং এটা যেই করবে তাকে গুরুতরভাবে খুব সুনির্দিষ্ট আইনের আওতায় আনতে হবে। এখন আমরা দেখছি এটার সাথে সশস্ত্র মিলিটারি আর্মির অংশগ্রহণ আছে, এবং আর্মির পক্ষ থেকে তাদের আইএসপিআর বলে যে অথরিটি আছে, তারা এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তাহলে প্রথমে সেনাবাহিনী কিন্তু পরিষ্কার করেছে যে এটার সাথে তাদের আসলে সেই রকম ভাবে যোগসাজশ নেই। জি না, সেনাবাহিনী পুরোপুরি আছে এটার সাথে, এ কথা আমরাও দাবি করছি না। আমরা দাবি করছি, অথবা আমরা বুঝতে পারছি, আমরা সামনে দেখছি, দেশবাসী দেখছি যে মিলিটারির একটি স্থানীয় কর্তৃপক্ষ, যাদেরকে আমরা ওখানে একটি ক্যাম্প করতে দেওয়া হয়েছে, এই বিষয়ে তো আলোচনায় যাবই। আমি মূলত গ্রসলি আসলে তারেক রহমান কি বোঝাতে চেয়েছেন যে স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও কিছু অবশিষ্ট রয়েছে, এবং একটি বিষয় তিনি বলেছেন যে ঐক্য ধরে রাখতে হবে, না হলে বিভিন্ন স্থানে ষড়যন্ত্র চলছে। ইম্পর্টেন্ট কথা বলেছেন যে গণতন্ত্রের উদ্ধারে যে আন্দোলন করেছে গত 15.5 বছর বিএনপি, জামাত ইসলাম, ডান বাম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ডান বা আলট্রা বাম সবাই কিন্তু এক মঞ্চে এসেছিল গণতন্ত্রের প্রশ্নে। তাদের যে ঐক্যের কথাটা বলছে সেটি আসলে খুবই জরুরি, কারণ ঐক্য না হলে, ঐক্যবদ্ধ না থাকলে, এত বেনিফিশে শেখ হাসিনা সৃষ্টি করেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, সব জায়গায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলি, আমি যে ডিপার্টমেন্টে পড়তাম সেই ডিপার্টমেন্টটি ভেঙে 4টি ডিপার্টমেন্ট করা হয়েছে, যেগুলো যেমন প্রিন্টিং একটা সাবজেক্ট। এই প্রিন্টিং কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, মানুষ সব মোবাইলে দেখছে বা অন্যান্যভাবে দেখছে, কিন্তু সেই ডিপার্টমেন্ট খোলা আছে। এটি করা হয়েছে শুধু আওয়ামী লীগের লোকদের শিক্ষক বানানোর জন্য এবং পুরো বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করে রাখার জন্য। এই যে আপনি দেখুন যে কয়েকটি জায়গায় আইনজীবীদের নির্বাচন হয়েছে, সব জায়গায় কিন্তু অধিকাংশ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছে। তো আমি যেটা বলেছি, তারেক রহমান যেটা বলেছেন যথার্থই বলেছেন। এই যে তৌহিদুর রহমান হত্যাকাণ্ড, আমিও কিন্তু এই অবশিষ্ট এরা করেনি এটা কিন্তু বলার সুযোগ নেই, কারণ আপনারা জানেন, আমি আজকে স্পষ্টভাবে বলতে চাই, ক্যান্টনমেন্টে 600 কজন দুর্বৃত্ত যে আশ্রয় নিয়েছিল, নিশ্চয়ই আমাদের মনে আছে, তাদের মধ্যে থেকে 2জন বা 3জন আমরা পেয়েছি। আর কোথায় গেল তারা? কোথায় গিয়েছে তারা? কিভাবে গেল? এই প্রশ্নকে করেছে ভাই, আমরা কোনো হদিস পাচ্ছি তাদের? সুতরাং অবশিষ্ট যে নাই সেটি বলার সুযোগ নেই। এবং আপনি যদি ভোটের হিসেবেও ধরেন আওয়ামী লীগের সবসময় যখন ফেয়ার ইলেকশন হতো, এই প্রহসনের নির্বাচন, আওয়ামী লীগের 30-35% ভোট ছিল, তাতে কত হয়? 4 কোটি 4.5 কোটি মানুষ পালিয়ে গেছে। কজন? 10,000, 20,000? 20,000ও মনে হয় যায়নি। আর সব তো দেশে আছে, ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং নানা অপকর্ম করে বিএনপিকে দোষ দিচ্ছে। সুতরাং এই অবস্থা তিনি যে বলেছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের এই ঐক্য যদি না থাকে তাহলে কিন্তু আমাদের অনেক সাফার করতে হবে। আমরা দেখেছি ঐক্যহীনতার কারণে নানা সময় আমাদের গণতন্ত্র পিছিয়ে গেছে। যেমন যদি এই 15.5 বছরই ধরি, এই সরকারকে উৎখাত করতে পারেনি কেন? এত দুর্বিনীত, এত ফ্যাসিস্ট একটি সরকারকে উৎখাত করতে পারেনি কেন? আমাদের মধ্যে ঐক্য ছিল না।
গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ছিল না, ঐক্য না থাকার কারণে তাকে উচ্ছেদ করা যায়। শেষ দিকে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং স্বার্থ সমাজে এগিয়ে এসে মুক্ত হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই সুযোগ কিন্তু আমাদের বারবার আসবে না। আমাদের 71 একটা সুযোগ এসেছিল, আমাদের পূর্বসূরীরা আমাদের স্বাধীন দেশ দিয়েছিলেন, কিন্তু সেই স্বাধীনতার পর 3.5 বছরে যে দুর্বৃত্ত শাসন চালিয়েছে, যে ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, আমাদের গণতন্ত্র হত্যা করেছে, আমাদের দুর্ভিক্ষ উপহার দিয়েছে এবং বাকশাল কায়েম করে সারা জীবন যে গণতন্ত্র নিয়ে আমরা লড়াই করছি সেই গণতন্ত্র থেকে আমরা বঞ্চিত হয়েছে। 90-এর আন্দোলনের পরেও কিন্তু আমাদের অনেক আশা ছিল, কিন্তু আমাদের আশা পূরণ হয়নি। যেমন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা ধরুন, বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ আগে হতো, ইভেন এরশাদ সরকার আমলেও মোটামুটি যোগ্যতার ভিত্তিতে হতো। তারপরে কি হচ্ছে? দলীয় বিচারে হচ্ছে। যে ব্যক্তি একটি বাংলা শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হচ্ছেন, এই তো আমরা দেখেছি। সুতরাং এবার কিন্তু একটা বড় সুযোগ এসছে, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। এই সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি, আমরা কিন্তু আবার পিছিয়ে পড়ব। ইলিয়াস খানের একটি কথা খুব উল্লেখযোগ্য মনে হচ্ছে যে বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে এবং বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে বড় যে দলগুলো এখন এক্সিস্ট করছে, যারা বিভিন্নভাবে কাজ করছে, তাদের উপর দোষ চাপানো হচ্ছে। এই বিষয়টিকে আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? ধন্যবাদ। না, দোষ চাপানোর বিষয়টা জনগণ কম বেশি বুঝবে কিভাবে কে কী করছে, কিন্তু এই যারা রয়ে গেছে, দোসর যারা ছিল, তারা কোনো না কোনোভাবে এই বড় দলগুলো, বিশেষ করে বড় দল বিএনপির ছত্রছায়ায় যাবার চেষ্টা করছে এবং অনেকে ইতিমধ্যে সফল হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তো এই অভিযোগটা কতটা সঠিক সেটা আসলে বিএনপিকেই খতিয়ে দেখতে হবে। এটা বিএনপি নেতৃত্বের খুবই নিজস্ব কাজ। তাদের দায়িত্বে সেই কাজ যদি তারা করতে না পারে, তাহলে নানা মাত্রার অন্তর্ঘাত হবে। ইংলিশ এটাকে বলে সাবোটেজিং। তো সাবোটেজিং কার্যক্রম তারা করবে এবং এতে কোনো সন্দেহ নেই যে যত কিছু সাবোটেজিং কার্যক্রম হবে সেখানে হয় বিএনপির দায় আসবে অথবা অন্য আরেকটি বড় দল জামাত ইসলামীর দায় আসবে। আপাতত আমরা এই দুটো বড় দলকেই হিসাবে রাখছি। তো সুতরাং এই দুটো দলেরই দায়িত্ব হলো তারা তাদের দলকে কতটা পরিশুদ্ধ রাখতে পারে এবং এই তাদের সময়কালে, এই আসন্ন সময়কালে জনগণের নানামাত্রিক চাহিদা, কিছু আছে দৈনন্দিন চাহিদা আর কিছু আছে একটু দীর্ঘমেয়াদী চাহিদা। দৈনন্দিন চাহিদা এবং দীর্ঘমেয়াদী চাহিদাকে তাদের পূরণ করতে পারতে হবে। যদি তারা করতে তা না পারে, তাহলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে এবং কোনো রাজনৈতিক দলের জন্যই এই বিচ্ছিন্নতা কাঙ্ক্ষিত না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে, জনগণের ভালোবাসা পেতে হলে, জনগণকে কাঙ্ক্ষিত সেবা এবং ভালোবাসা দিতে চাইলে এই দুটো দলের নেতৃত্বকে এটাকে আমরা বলি দলের মধ্যে ঢুকে পড়া, ইনফিলট্রেশন বলি। অন্য দল থেকে কোনো দলের মধ্যে যখন অঘোষিতভাবে এসে যায়, আমরা সেটাকে ইনফিলট্রেশন বলছি। এই ইনফিলট্রেশন বা দলের অংশীদার হয়ে যাওয়া, দলের মধ্যে সদস্যপদ পাওয়া, নেতৃত্বের সদস্যপদ পাওয়া, এই যে আওয়ামী লীগের দোসরেরা করবে, সেটা থেকে এই দুটো দলকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কিছুদিন আগে বোধহয় একটা নিউজ দেখা গেল যে কোনো একটি বিএনপির কমিটিতে 16 জনের মধ্যে 13 জনই আওয়ামী লীগ থেকে এসে সেখানে নেতৃত্ব পেয়েছে। তো এগুলো আমাদের মিডিয়াকে, যারা জনগণের পক্ষে কথা বলতে চায়, তাদের যোগ্যতার সাথে তুলে ধরতে হবে এবং এই জন্যেই মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। যে এই জনগণের পক্ষে, জনগণের স্বার্থে তারা অন্যায়গুলো, অশুদ্ধ কাজগুলো অথবা যত ধরনের অসামঞ্জস্যপূর্ণ কাজ আছে সেগুলোকে সামনে নিয়ে আসবে এবং সে সামনে নিয়ে আসাটাই হচ্ছে এই মিডিয়ার কাজ। এটা যত ভালোভাবে করবে এবং বিএনপির স্থানীয় অথবা জাতীয় পর্যায়ের নেতৃত্বকে কোনো ধরনের ছাড় না দিয়ে এই কাজটা করবে, এটা তত জনগণের পক্ষে যাবে। এবং বেশ কিছু সিদ্ধান্ত আমরা দেখেছি। একটি বিষয় ডক্টর তারেক বলছিলেন, ইনফিলট্রেশন সাধারণত ডাক্তারি ভাষায় ভাইরাস যখন মানবদেহে প্রবেশ করে তখন ইনফিলট্রেট বলা হয়। তো আপনি কি এটার সাথে একমত কিনা যে বিএনপির মধ্যে এই ধরনের কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বা হচ্ছে বা ঘটছে? আমি আজকে দেখলাম যে জামাতের আওয়ামী লীগের এক লোক এসে জামাতের থানা আমির হয়ে গেছে। আমি জানি না এটি কতটুকু সত্য, আমি একটু আগে গণমাধ্যমে দেখলাম।
আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত ইসলাম দুটি দলেই কিন্তু আওয়ামী লীগ লোকজন ঢোকার চেষ্টা করছে। ভাই যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন, এটি খুব ভিতরে থেকে সাবোটাইজ করার তারা চেষ্টা করবে। সাবোটাইজ তো করছে, আপনি দেখুন যে তথাকথিত আনসার একটি বিদ্রোহ করেছিল, আপনার মনে আছে? এগুলো তারপরে যে রিক্সা, সনাতন ধর্ম বিভিন্ন জায়গায়, যে এই আজকে আমাদের গ্রামের এলাকায় হিন্দু বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এগুলো বিএনপি জামাত বা এরা কোনোভাবে করার সুযোগ আছে বলে আমি মনে করি না, বরং তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বা বাইরে দেখানো হচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন চলছে। সুতরাং ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নেই, কারণ গত 17 বছর বা 15.5 বছর এখন ডাইরেক্ট শাসন যে আওয়ামী লীগের, 15.5 বছর তারা এত সুযোগ সুবিধা ভোগ করেছে এবং এমন একটি ভাবমূর্তি বা এমন একটি অবস্থা তৈরি হয়েছিল যে এদের এই সুযোগ সুবিধা থেকে কখনোই বঞ্চিত হতে হবে না। এই 41 সাল তারপরে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ এবং তারা কিন্তু সেভাবেই সাজিয়েছিল, কিন্তু তক্তে তাউসটা যে উল্টে যাবে এটি কিন্তু তারা বুঝতে পারেন। সুতরাং এই শোক তারা কোনোভাবে ভুলতে পারছে না যে আমরা এত লুটপাট করেছি, বিদেশে টাকা পাচার করেছি, মানুষের সঙ্গে চাঁদাবাজি করেছি, নানা কিছু করেছি, আমরা কোন টেলিভিশনে কে যাবে আমরা ঠিক করে দেব। সব মিলিয়ে তারা একটা বড় আরামের মধ্যে ছিল, বড় একটা উৎসবের মধ্যে ছিল, বড় একটা আনন্দের মধ্যে ছিল। সেটিতে ছেদ পড়েছে, ছেদ পড়ায় তাদের খুব মনোকষ্ট। তাদের নেত্রী পালিয়ে গেল, তারা কিন্তু বসে নেই, তারা আবার সেই তাদের পুরনো সাম্রাজ্য, আজকে আমি দেখলাম যে দেশটাকে কোথায় নিয়ে গেছে। 52,000 কোটি টাকা শুধু শেখ পরিবারের নামে প্রতিষ্ঠান করার জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এটি সভ্য দেশ, এগুলি আফ্রিকায় আমরা শুনি যে বড় বড় মূর্তি, 1000-এর বেশি শেখ মুজিবের স্ট্যাচু তৈরি করা হয়েছে রাষ্ট্রীয় খরচে। এইভাবে তারা করেছে, এই শোকটা তারা ভুলতে পারছে না, একটু দম নিচ্ছে এবং তারা প্রিপারেশন নিচ্ছে। এই আপনি দেখুন না, গণমাধ্যমের কল্যাণে তো আমরা দেখেছি এই অন্তর্জালে সহ নানাভাবে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে, কোথায় বসে ঘোষণা করে, কিন্তু তারা তো করছে এবং খুব দুর্ভাগ্যজনকভাবে লিফলেট বিতরণ বা যেভাবেই হোক গণমাধ্যমে আবার আওয়ামী লীগ ফিরে এসছে, কিন্তু এই লিফলেট বিতরণ করছে, এটা করছে, হরতালে ঘোষণা দিচ্ছে, সব পত্রিকায় রিপোর্ট হয়েছে। এটা তো হওয়ার কথা না, কিন্তু তারা করছে। পুরনো সেই দখল, বাংলাদেশে তারা দখল করেছিল, সেই দখলটা আবার পুনরুদ্ধার করতে চায়। সুতরাং তারা কোথাও বসে নেই, তারা এখন বিএনপিতে ঢুকবে, তারা জামায়াত ইসলামীতে ঢুকবে, এই দুটি দলে ঢুকবে, অন্য কোনো দল যাওয়ার সুযোগ নেই মানে তারা যাবে না ইচ্ছে করে, এই দুটি দলে তারা ঢুকছে। সুতরাং ভাই যেটি বলেছেন এটি চেক দিতে হবে দুটি দলকে, যাতে এরা কিভাবে এটি চেক দেওয়া সম্ভব, এটা আন্তরিক হলেই পারবে। এবং ফজল, আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, এই যে রাজনৈতিক দলগুলোর এই যে ইনফিল্ট্রেশন, এটা কিভাবে চেক দেওয়া সম্ভব? এটাতে নেতৃত্বের দায়ভার কি? ধন্যবাদ। আসলে এখানে দুটো পরিভাষা আছে, একটা হচ্ছে ইনফিল্ট্রেশন, আরেকটা হলো পেনিট্রেশন। আর পেনিট্রেশনকে আসলে আমরা বলি ঘোষণা না দিয়ে কোথাও ঢুকে যাওয়া, অঘোষিতভাবে ঢুকে যাওয়া। তো এই আওয়ামী লীগের সাথে যারা ছিল, নানা পর্যায়ে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল, নেতাকর্মী ছিল, তারা এখন ঘোষণা না দিয়ে চুপি চুপি এই দুটো বড় দলের অঙ্গীভূত হওয়ার চেষ্টা করবে। এই কাজটিকে আমরা ওই চিকিৎসা বিজ্ঞানে যেটা ইনফিল্ট্রেশন, সামাজিক বিজ্ঞানে এটা আসলে পেনিট্রেশন। তো এই পেনিট্রেশনের কাজ বা অঘোষিতভাবে ঢুকে যাওয়ার কাজটা তারা করবে। কিভাবে এটা ঠেকানো যাবে? এইটা ঠেকানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ছোঁয়া যায় না এমন একটি উপাদান হলো দেশপ্রেম। দেশপ্রেম মানে যে এই দুটো দলের যারা নেতাকর্মী আছে স্থানীয় পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে, এই আমরা তৃণমূল থেকে ক্রমশ উপরে এসে জাতীয় পর্যায়ে, এই যে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের কাঠামো আছে, এখানে এখন যারা আছে তাদেরকে বস্তুগত লাভালাভের বিবেচনাকে পিছনে রেখে সামনে এগোবার যোগ্যতা অর্জন করতে হবে। অধিকাংশ আমরা শুনছি যে এই জামাত ইসলামের বিষয়ে এই প্রশ্নটি কতটা এসেছে এখনও খুব বেশি দৃশ্যমান নয়, কিন্তু বিএনপির বিষয়ে এই প্রশ্ন, এই অভিযোগ আসতে শুরু করেছে যে এই তাদের নানা পর্যায়ের নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিভিন্ন লোকের কাছে যে অঢেল টাকা, অঢেল সম্পদ ছিল, সেই টাকা এবং সম্পদের কাছে তারা অনেকে বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রি হয়ে গিয়ে অনেক টাকার বিনিময়ে তারা
কমিটিতে ওই সব আওয়ামী লীগারদেরকে স্থান দিচ্ছে এবং সেটারই প্রতিফলন ঘটেছিল ওই একটি কমিটি যেখানে 16 জনের 13 জনই আওয়ামী লীগ থেকে আসা। তাহলে এই কাজটি এই 16 জনের 13 জনকে চিহ্নিত করার কাজটি মিস্টার তারেক রহমানের পক্ষে সম্ভব না। তিনি লন্ডন থেকে বসে ঢাকায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নেতাদেরকে নিয়ে সেমিনার করতে পারেন, ওয়ার্কশপ করতে পারেন, তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য অনুপ্রাণিত করতে পারেন, কিন্তু তার পক্ষে একটি ইউনিয়ন, একটি ওয়ার্ড কাউন্সিলের কমিটিতে, একটি ওয়ার্ডের কমিটিতে কারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে গেছে, পেনিট্রেশনের চেষ্টা করেছে, সফল হচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করা মিস্টার তারেক রহমানের পক্ষে সম্ভব নয়, অথবা জাতীয় পর্যায়ে মিস্টার ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সম্ভব নয়। তাহলে এই কাজটি কার পক্ষে সম্ভব? সম্ভব এই গ্রাসরুট থেকে, তৃণমূল থেকে ক্রমশ উপরে যেই বড় বড় কমিটিগুলো আছে, এখানে যারা এই 16 বছর নানাভাবে নির্যাতিত হয়েছে, তারা যেন আওয়ামী লীগারদের অর্থবিত্তের কাছে বিক্রি হয়ে না যায়, ওরকম একটি দেশপ্রেম তাদের কাছে দরকার, তাদের একটি সততা দরকার। সেইটা গড়ে তোলার জন্য যে উন্নত মানুষ গড়ে তোলা, সেই উন্নত মানুষ গড়ে তোলার জন্য আসলে আরও নানাভাবে বিবেচনা করার দরকার আছে। উন্নত মানুষ কি বা ডেভেলপড হিউম্যান আসলে কাকে বলে, এই নিয়ে আমাদের কাছে খুব ভালো মডেল বা নমুনা নাই, অথবা এটাও নাই। এটা একটু বেশি গভীর অথবা কঠিন আলোচনা হয় কিনা আমার একটু দ্বিধা আছে। যে আমাদের কাছে যেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলে যে ইন্ডেক্সটার কথা আমরা জানি, মানব উন্নয়ন সূচক, সেই সূচকে আমাদেরকে উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার মন্ত্র দেওয়া নাই। সেখানে মন্ত্র বোধহয় ইলিয়াস ভাই জানেন কিনা, সেখানে 3টি ফ্যাক্টরের কথা বলা আছে। অনেক বছর যারা বাঁচতে পারে, এটাকে বলে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, এডুকেশন অ্যান্ড ইনকাম। এই 3টার সূত্রে ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণা প্রফেসর মাহবুবুল হক, পাকিস্তানি একজন অর্থনীতিবিদ, তিনি এটা উপস্থাপন করেছেন। কিন্তু এই 3টা সূচকের 3টা ফ্যাক্টরি সূত্রে যারা উন্নত, জাতি রাষ্ট্রকে আমরা এখানে 4টা ভাগে 4টা র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিং করে ইউএনডিপি, এটা ডক্টর মাহবুবুল হকের খুবই বড় ধরনের একটি অবদান। তো কিন্তু সেখানে ডেভেলপড হিউম্যানের ধারণা নাই, আছে আসলে বস্তুগতভাবে অগ্রসর হওয়া মানুষের কথা। তো এখন এই আওয়ামী লীগ থেকে যারা বিএনপি জামাতে আসবে, তাদেরকে ঠেকাতে হলে আসলে ডেভেলপড হিউম্যানের আইডিয়াকে আমাদের পেতে হবে। কার্যত ওইরকম কোনো সূত্র অথবা মন্ত্র অথবা ফর্মুলা আমাদের কাছে নাই। ঘটনাক্রমে ওরকম কিছু ধারণা আমি বলার চেষ্টা করব খুব কাছাকাছি সময়। এখনই আজকের এই অনুষ্ঠানে আমি বলার খুব সুযোগ পাবো না, এটা যথেষ্ট আমাদের ফেসবুকে একজন দর্শক, একজন নেটিজেন ইলিয়াস খানকে একটি কমেন্ট করেছে, সেটি হলো যে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তৈরি করতে দ্রুত নির্বাচন দেওয়া দরকার। প্রিয় ইলিয়াস খানের কাছে জানতে চাই যে স্বৈরাচারী প্রেতাত্মার কাছ থেকে দেশকে রক্ষায় আর কি কি করণীয়। আমরা ইলিয়াস খান আপনার এই প্রশ্নের উত্তর নেব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আমাদের বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা সেখানে কমেন্ট করে সরাসরি জানতে চাইতে পারেন আমাদের অতিথিদের কাছে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। দর্শক, আপনারা সেখানেও কমেন্ট করতে পারেন। বিরতির আগে ইলিয়াস খান আপনাকে বলছিলাম যে একজন দর্শক তিনি জানতে চেয়েছেন যে প্রিয় ইলিয়াস ভাইয়ের কাছে জানতে চাই যে স্বৈরাচারী প্রেতাত্মার কাছ থেকে দেশকে রক্ষার আর কি করণীয়। প্রথমে যেটি আমি আগেও বলেছি, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ থাকে এবং গণতন্ত্রের যে সুষ্ঠু বিকাশ হয়, তাহলে এই যে স্বৈরাচার যেসব অব্যবস্থাপনা পুরো দেশটি সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে, সেগুলো কিন্তু ঠিক হবে। আমি যেমন নির্বাচনী রোডম্যাপের কথাই বলি, যে ধরুন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলো এবং এই সরকার নিঃসন্দেহে চান যে একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচন করতে হলে হবে কি, আপনাকে প্রশাসন ঠিক করতে হবে। প্রশাসন যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর আওয়ামী লীগের কি বলে যে আওয়ামী লীগের যারা সরাসরি আওয়ামী লীগ করেন তাদেরকে নিয়োগ দিয়েছে, সেটি তো নিরপেক্ষ করতে হবে এবং সেটি যে রাষ্ট্র চায় সেটি সম্ভব। তারপর ধরুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
কিন্তু লিটমার টেস্ট করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আওয়ামী লীগের লোকজনকে নেওয়া হয়েছে। বাবায় দাদা কেউ যদি অন্য দল করেন আওয়ামী লীগ ছাড়া তাদের কিন্তু নেওয়া হয়নি। তারা তো প্রশাসন আছে, এগুলো ঠিক করতে হবে। এই ধরুন এখন প্রশ্ন উঠেছে এই যে 3টি প্রশাসনের নির্বাচন হয়েছে সেখানে ওসি, ডিসি, ওসি, এসপি যারা নৌকার পক্ষে ভোট চেয়েছে সরাসরি একই মঞ্চে উঠে, সেই তাদের কজনকে বাদ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত হয়নি। কিন্তু তারা তো সরাসরি সেই ক্রাইমের সাথে জড়িত। সুতরাং এই আমাদের ভাইটি যে প্রশ্ন করেছে, পথ খুব দুর্গম, এমনভাবে দেশটাকে শেখ হাসিনা সাজিয়েছিলেন এবং এত বেনিফিশিয়ারি সৃষ্টি করেছিলেন, একসময় এমন হয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতায় না থাকতে চাইলেও বেনিফিশিয়ারি তাকে ক্ষমতায় রাখতে চেয়েছে, যে কোনো মূল্যে তাকে ক্ষমতায় রাখতে। অনেকে ধারণা করেন শেষ দুটো নির্বাচন এরকমই হয়েছে 2018। শেষ দুটো না, আমরা একটি নির্বাচন এড়িয়ে যাই, সেই নির্বাচনটাই পাতানো ছিল 2008-এ যে 9-8-এ যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনও পাতানো নির্বাচন ছিল, কিন্তু আমরা এগুলো বলি না, অনেকেই বলেন না দেখি, কিন্তু সেই নির্বাচন পাতানো ছিল। বিএনপি 28টা সিট পেতে পারে না বাংলাদেশে, বিএনপিকে 28টি সিট দেওয়া হয়েছে, এটিও একটি পাতানো নির্বাচন। এবং পরে তো এটি হচ্ছে যে আর্মিরা বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিল যে আমাদের সহজে বের হয়ে যাওয়ার পথ করে দেন, আপনাকে ক্ষমতায় আনবো। তিনি রাজি হননি, তিনি কখনো আপোষ করেননি, অন্যায়ের সঙ্গে কোনোদিন তিনি আপোষ করেননি, গণতন্ত্রের প্রশ্নে তিনি কিন্তু আপোষ করেন। আমরা কিন্তু এরশাদের আমলের কথা জানি, আওয়ামী লীগ নির্বাচনে এরশাদকে বৈধতা দিয়েছে, বেগম জিয়া কিন্তু কোনোদিন রাজি হননি। সুতরাং আমার ভাইটি যে প্রশ্ন করেছে, গণতন্ত্র যদি সঠিকভাবে বিকাশ হয় এবং মানুষের, আমরা তো সংস্কারের কথা বলি, আমাদের মনকে সংস্কার করতে হবে, আগে মানসিকতার সংস্কার করতে হবে। আমরা প্রত্যেকে কিন্তু একা স্বৈরাচার, আমি পরিবারে অথবা আমার অফিসে, এই ধারণা চেঞ্জ করতে হবে। একটু সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ যদি সৃষ্টি হয়, একটি প্রকৃত রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু দেশের অবস্থা চেঞ্জ হয়ে যাবে এবং আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি একটি বিষয় উল্লেখ করে আপনার কাছে এই একই বিষয়ে আসব, যে নির্বাচনের কথাটি বলছিল 2018 নির্বাচন এবং নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটি যদি আপনাদের মনে থাকে, সেখানে একজন নির্বাচন কমিশনার সবসময় ভেটো দিতেন আর 4 জন অ্যাক্ট দিতেন। এই যে অ্যাক্ট লাইক অ্যাজ এ নিউট্রাল পজিশন, কিন্তু শেষ পর্যন্ত সব ধরনের সব কিছুই ঘটবে, কিন্তু ফলাফল যাবে এর পক্ষে বা এর পক্ষে। আমি বোঝাতে পেরেছি কিনা যে এই যে প্রশাসনিক একটি সাজিয়ে রাখা, যে তারা একটা নিউট্রালাইজেশনের মতো একটা অ্যাক্ট করা এবং তারপর ফলাফল একদিকেই যায়, এই জায়গাটা থেকে কীভাবে উত্তরণ ঘটবে? ধন্যবাদ। হ্যাঁ, আপনি বোধহয় মিস্টার মাহবুব তালুকদারের কথা বলছেন, যিনি ওই সময়ে সম্ভাব্য ন্যায্য কথাগুলো বলার চেষ্টা করেছেন, কিন্তু তিনি সংখ্যালঘু ছিলেন। তার পরামর্শ পুরোটাই কি তৈরি করা ছিল কিনা বিষয়টা, মাহবুব তালুকদার যা বলছেন তার কথা বলছি না, আমি বলছি নির্বাচন কমিশনটাই এমনভাবে গঠন করা হলো যে মাহবুব তালুকদার তার মতো করে বলবেন, কিন্তু 4 জন ভেটো দেওয়াতে তার সিদ্ধান্ত থাকবে না। জি হ্যাঁ, না ওইটা খুব সুনির্দিষ্টভাবে সেটা বলা কতটা ন্যায্য হবে আমার একটু দ্বিধা আছে, কিন্তু এই বিষয়ে কোনো দ্বিধা নেই যে পুরো আয়োজনটি ছিল, পরিকল্পনাটি ছিল এমনভাবে নির্বাচন কমিশন সহ সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গড়ে তোলা, যা এই বিতাড়িত শাসক শেখ হাসিনার শাসনকে অব্যাহত রাখার জন্য সহায়ক হয়। সেভাবে তিনি সাজিয়েছেন। আমার অনুমান, আমি পরে মিস্টার মাহবুব তালুকদারের আত্মজীবনী পড়েছি, তিনি তার যে গড়ে ওঠা, কারণ এই মিস্টার মাহবুব তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কাজ করেছেন, তার তথ্য কর্মকর্তা হিসেবে বঙ্গভবনে কাজ করেছেন। তার সে আত্মজীবনী থেকে আমার যে অনুমান হয়েছে, মিস্টার মাহবুব তালুকদারকে আমার সাক্ষাৎ করার সুযোগ হয়নি, কিন্তু ওনার যে লেখা আমি সেখানে অনুভব করলাম যে তিনি তার বিবেকের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছেন। কিভাবে তিনি সেই নির্বাচন কমিশনের অংশীদার হলেন সেটা খুব সুনির্দিষ্টভাবে আমি বলতে পারি না। আমার অনুমান যে কোনোভাবে বিরোধী দল, তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে তার জন্য চাপ ছিল, তার জন্য সুপারিশ অথবা পরামর্শ ছিল, সেটা কোনোভাবে রক্ষা করার অংশ হিসেবে মিস্টার মাহবুব তালুকদারকে সেই কমিশনের অংশীদার বানানো হয়। কিন্তু মিস্টার মাহবুব তালুকদার তিনি তার সম্ভাব্য বিবেকের নির্দেশকে অনুসরণ করার চেষ্টা করেছেন।
সেটার প্রতিফলন আমরা মিডিয়াতে তার কথাবার্তায় আমরা পেয়েছি। সুতরাং আপনি যেই অনুমানটার কথা বলছেন যে ওভাবেই তৎকালীন শাসক সাজিয়েছিলেন যে 4 জন এক পক্ষে আরেকজন বিপক্ষে থাকবে, এক ধরনের সম্ভাব্য নিরপেক্ষতার চরিত্র দেখানোর, সেটা হতে পারে না হতে পারে। ওইটা চাইতে আমার অনুমান যে সবগুলো সাংবিধানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সেভাবেই সাজানো হয়েছিল যেন এই পুরো আয়োজনটা সেই ফেসিবাদী শাসনকে অব্যাহত রাখার জন্য কার্যকর থাকে, সেভাবে সেটাকে চালানো যায়, সেটারই প্রতিফলন সেখানে ঘটেছে। কিন্তু আমরা বোধহয় আসতে চাই ওরকম একটি ভাবনায় যে শেখ হাসিনার শাসনকালের সব কিছুই এই 3-4টা নির্বাচন 2009-8 সালের যে নির্বাচনের প্রসঙ্গ আসছে, আমি কিন্তু সেই সময়টিতে নির্বাচনে কেউ কিন্তু বলতে চায় না, বাট এটা তো পাতানো নির্বাচন। না আপনি আজকে ইলিয়াস খান আপনার মনে আছে কি না আমি জানি না, আমার এখন আজকে সুযোগ হলো নাম ধরে আমি বলি, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি তখন অন্যতম নির্বাচন কমিশনার ছিলেন। না, উনি 9-তে ছিলেন, তখন নির্বাচন কমিশনের তিনি সদস্য ছিলেন, কমিশনার ছিলেন। আমার খুব সুনির্দিষ্টভাবে মনে আছে ওই নির্বাচনের যে তারেক ফজলের কাছেও একজন জানতে চেয়েছেন যে 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত সুশীল সমাজের ভূমিকা কতটুকু, আপনি আপনার ওখানে যাব। আমি একটু এই প্রসঙ্গটা বলে নেই যেহেতু শুরু করলাম। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্যতম মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন, এবং আমরা দেখলাম যে ওই সময়ে নানাভাবে ব্যালটের যেসব অংশ খুঁজে পাওয়া যাচ্ছিল অনেকগুলো মিডিয়াতে আসছিল। এরকম সময় মিস্টার সাখাওয়াত হোসেন বললেন যে যাদের কাছে এই ব্যালট পেপার পাওয়া যাবে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এবং এটা হচ্ছে ওই নির্বাচনের নানামুখী ব্যাপক মাত্রার যে অনিয়ম সেটাকে ধামা চাপা দেওয়ার একটি উদ্যোগ ছিল। এবং আমি ওই সময় একটি দৈনিকে লিখেছিলাম, আমার প্রস্তাবিত শিরোনামটা ছিল মহাপ্রতারণার মহাবিজয়, কিন্তু ওই পত্রিকাটি পরে একটু এডিট করে ছেপেছিল মহাপ্রচারণার মহাবিজয়। তো এটা অনেকটা আমাকে রক্ষা করার বিবেচনা থেকে হয়তোবা। তো ওটা আসলে একটি মহাপ্রতারণার মহাবিজয় ছিল 2009, এবং সেটার সূত্রে এর পরবর্তী বছরগুলো বাংলাদেশকে পুরো জাতিকে ভুগতে হয়েছে সেটার ফলাফল, এবং সেটার ফলাফলে আমরা 14, 18 এবং 24কে দেখতে পাই। এইভাবে বিবেচনাটা সাজানো যেতে পারে। ছোট্ট একটা বিরতিতে যাব, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আমাদের বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্য। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। ডক্টর তারেক ফজলের কাছে প্রশ্ন করেছেন, সুশীল সমাজের ভূমিকা কতটুকু ছিল 5 আগস্টের পরে? ধন্যবাদ। 5 আগস্টের পরের ছিল বলার তো খুব দরকার নেই, কি আছে সেটাই বলা যেতে পারে। 5 আগস্টের পরে কি আমরা দেখতে পাচ্ছি সুশীল সমাজ। প্রথমে বলি, শব্দটা বাংলায় যা করা হয়েছে সুশীল সমাজের, এটার মূল ইংলিশ আমরা বলি সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির বাংলাটা সুশীল সমাজ হওয়াতে যথার্থই এক ধরনের আক্রমণাত্মক ধারণা, ইমেজ তৈরি হয়েছে। সুশীল বলার মাধ্যমে কিছু মানুষকে যখন চিহ্নিত করা হয়, তার বাইরের মানুষরা তাহলে তার বিপরীত অন্য একটি ধারণার মধ্যে আসে। সুশীল বললে অন্যরা কি কুশীল? তো এটা একটা আক্রমণাত্মক বাংলা শব্দ হয়েছে। এটা বলা উচিত নাগরিক সমাজ। নাগরিক সমাজ এইটাও আলাদাভাবে বলা, সমাজ আরো ব্যাপক করতে। হ্যাঁ, না ঠিক আছে, আপনি মানে শব্দ হিসেবে, পরিভাষা হিসেবে সিভিল সোসাইটিকে একটু মোলায়েমভাবে নাগরিক সমাজ যদি বলেন তাতে আক্রমণাত্মক হয় না। আপনি যখন সুশীল সমাজ বলেন তাহলে এর বাইরের লোকদেরকে আপনি কুশীল বলছেন, এটা একটা আক্রমণাত্মক ধারণা, এটা না হয় ভালো। এবং আমাদের উচিত এই সুশীল শব্দকে বর্জন করা। সুশীল নয়, নাগরিক সমাজ বলেন। তো এখন নাগরিক সমাজের একটা লিমিটেশন এভাবে বলা যেতে পারে যে যারা নগরে বাস করে তারা নাগরিক সমাজ, এইভাবে বলা যেতে পারে। কিন্তু এখানে ধারণাটা হচ্ছে ওই সব ব্যক্তিবর্গ যারা
চিন্তা চেতনা রাজনৈতিক কার্যক্রম বিষয়ে সচেতন, কিন্তু সরাসরি রাজনীতিতে যুক্ত নন, দলীয় রাজনীতিতে যুক্ত নন, কিন্তু রাজনৈতিক কার্যক্রম এবং সমাজকে এগিয়ে নেওয়ার বিভিন্ন চিন্তা ভাবনায় যারা মনোযোগী থাকেন এমন মানুষদেরকে সিভিল সোসাইটি হিসেবে চিহ্নিত করা যেতে পারে এবং করা হয়। সিভিল সোসাইটি ইংলিশ হিসেবে খুব সমস্যার কিছু নেই। তো এখন তাদের ভূমিকাটা কি আমরা দেখতে পাচ্ছি। এই সিভিল সোসাইটি এখন যাদেরকে মোটামুটি সক্রিয় দেখা যাচ্ছে তাদের একটা বড় অংশই যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখছেন, এতে খুব বেশি আপত্তির কিছু নাই, তারা রাখছেন। 5 আগস্টের আগে কি ছিল সেটা বোধহয় মূল্যায়ন করার একটা দরকার আছে, কারণ ইলিয়াস খান এর আগে বললেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য নতুন বিভাগ অথবা অপ্রয়োজনীয় বিভাগ খোলা হয়েছে এবং আরও অনেক কিছু হয়েছে এবং আরও জায়গায় এই মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এমনভাবে সব কিছু সাজানো হয়েছে যে তাদেরকে সামান্য কিছু সুযোগ সুবিধার বিনিময়ে রাজনৈতিক এই অপশাসনকে যেন তারা প্রতিবাদ না করেন, তার বিরুদ্ধে বিদ্রোহী না হন, সেরকম একটি আবহ, সেরকম একটি ব্যবস্থা তারা করার চেষ্টা করেছিল। তো এই পরবর্তী 5 আগস্ট পরবর্তী সিভিল সোসাইটির ভূমিকা এখন পর্যন্ত বড় ধরনের নেতিবাচক হয়েছে এটা আমার কাছে মনে হয়নি। এটা হতে পারে যে আরও অনেকের যারা খাঁটি অর্থে ধারণাগতভাবে সিভিল সোসাইটির সদস্য তাদের আরও অনেকের আরও ভালো, আরও কার্যকর, আরও সক্রিয়, আরও কল্যাণকর অংশগ্রহণ হতে পারে, হতে পারত। সবটুক হয়তো হচ্ছে না। আমরা সবাইকে সমানভাবে সক্রিয় পাবো এমনটা হয়তো নাও হতে পারে, কিন্তু এখন পর্যন্ত বড়ভাবে আমরা খুব নেতিবাচকভাবে দেখছি না। কিছু কিছু এখানে যে ভিন্ন ভিন্ন মত দেখছি এটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। মত থাকবে, ভিন্ন মত থাকবে এবং এই ভিন্ন মতের মাধ্যমে আমরা একটি ভালো ভবিষ্যতের দিকে এগোতে পারবো, দেশ সমাজের সদস্যদেরকে শিক্ষিত করে তুলতে পারবো, তাদেরকে অনুপ্রাণিত করতে পারবো, তাদেরকে এই কল্যাণের দিকে উজ্জীবিত করতে পারবো। এটা আসলে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের প্রধান দায়িত্ব হওয়া উচিত, কাজ হওয়া উচিত। এটা এবং আরও খুব স্ট্রংলি যেটা বলা উচিত যে সিভিল সোসাইটির অথবা আরেকটা পরিভাষা আমরা বলি বুদ্ধিজীবী সমাজ, তাদের আসলে মূল কাজ হচ্ছে যারা নির্বাহী বিভাগে থাকে, যারা শাসন বিভাগে থাকে, শাসন করে, তাদের কোথায় কি ভুল আছে, সমস্যা আছে, অক্ষমতা আছে, এগুলোকে নির্ভয়ে জনগণের পক্ষে, জাতির পক্ষে, বিশ্ববাসীর পক্ষে তারা তুলে ধরবেন। এটা আসলে তাদের মূল কাজ। সবসময় আনুগত্য দেখানো তাদের মূল কাজ না। একটু বিষয়টা ইলিয়াস খানের কাছেও আসতে চাই যে আনুগত্য শুধু যে বুদ্ধিজীবী সমাজের কাছে ছিল, বুদ্ধিজীবী সমাজের মধ্যে তো গণমাধ্যমও পড়ে, সাংবাদিকরা গণমাধ্যম কেমন ছিল শুধু একটি উদাহরণ দিই। এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সগুলো আমি জানি না আপনি কখনো গিয়েছেন কিনা। না, আমার যাওয়ার সুযোগ হয়নি, তো আমি দেখেছি। এবং সারা পৃথিবীর বাঙালি যারা আছে বিভিন্ন জায়গায় বাস করে তাদের একটি আনন্দের খোরাক ছিল যে সাংবাদিকরা কত নিচু হতে পারে, কত হীনমন্য হতে পারে, কত তেলবাজ হতে পারে। এটা দুর্ভাগ্যজনক। আমি সাংবাদিক হিসেবে গ্লানি বোধ করি, আপনি নিশ্চয়ই করবেন, তারা কি করেছে সুবিধা নেওয়ার জন্য। কোনো প্রশ্ন করার আগে 5 মিনিট একজন ফ্যাসিস্ট নেত্রীকে তার প্রশংসা করতো, তার স্তুতি করতো, তারপরে প্রশ্ন না একটা কি বলে একটা ব্যাখ্যার মতো বা একটা কিছু বলতো। এই অবস্থাতে তৈরি হয়েছিল। এবং বুদ্ধিজীবী সমাজেও দেখুন এই যে এত বড় আন্দোলন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু নামেনি, সেই দিকে কেউ নেমেছিলেন, কিন্তু আমরা দেখেছি যে দেশের যে কোনো আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকতেন অগ্রভাগে। যেমন 90 গণ আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, তারা আমরা কিন্তু কাছ থেকে দেখি এই আন্দোলনের শুরুতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৈষয়িক একটি কারণে তাদের একটি আন্দোলন ছিল, ঠিক এই আন্দোলনের সময় তারা সেখান থেকে চলে যান। জি, তো এই তো আমাদের শিক্ষক সমাজে আমরা জানি যে আমি একটু আগে বলেছি না যে এত বেনিফিশিয়ারি সৃষ্টি করেছিল শেখ হাসিনা, যে তারা
ন্যূনতম তারা যে একজন দেশের নাগরিক সেটি মনে করে, একটি দলের দাস হিসেবে তারা কাজ করে। আমি খুব ছোট্ট করে সংক্ষেপে এক মিনিট করে দুজনকে দেব। তারেক ফজল যদি বলেন যে সেই ক্ষেত্রে যে বিষয়টি আমরা আজকে নির্ধারণ করলাম যে স্বৈরাচারের অবশিষ্ট, সেই জায়গা থেকে আসলে জাতির উত্তরণ ঘটবে কিভাবে, খুব সংক্ষেপে। হ্যাঁ, জাতির উত্তরণের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জাতির মধ্যে যারা অগ্রসর মানুষ এবং যারা রাজনৈতিকভাবে সংগঠিত বিভিন্ন রাজনৈতিক দলে আছে, বিশেষ করে এই প্রধান দুই রাজনৈতিক দলে যারা আছে, তারা স্বৈরাচারের যারা নানাভাবে সুবিধাপ্রাপ্ত রাজনৈতিক নেতাকর্মী ছিল এবং অন্য জায়গায় এই সিভিল সোসাইটি সহ গণমাধ্যম বুদ্ধিজীবী হিসেবে যারা ছিল, তাদেরকে সামনে আসতে না দেওয়া, এই রাজনৈতিক ব্যবস্থার খুব বেশি সুবিধা গ্রহণ করতে না দেওয়ার জন্য তারা সক্রিয় থাকবেন। তারা এই স্বৈরাচারের দোসর যারা ছিল তাদেরকে চিহ্নিত করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ না হয়ে এই ব্যবস্থার অংশীদার জন্য হতে না পারেন সেই বিষয়ে ব্যবস্থা তারা উদ্যোগ। গণতন্ত্রের যদি সুষ্ঠু বিকাশ হয় তাহলে এই যে নানা সমস্যা এগুলো সব ঠিক হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব কিছুতে যদি সুষ্ঠু গণতান্ত্রিক অবস্থা বিরাজ করে সোসাইটি, তাহলে আমাদের এই সংকটগুলো কিন্তু আপনাদের থাকবে না। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা আজকের বিষয় ছিল স্বৈরাচারের অবশিষ্ট। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার যাকে স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তবে এরপরও যারা আমাদের আলোচকরা বলছিলেন যে বেনিফিশিয়ার যারা ছিল তারা এখনও সক্রিয়, সেই জায়গাটি নজরে দেবে এবং বিশেষ করে বিএনপির কথা বলা হয়েছে, জামায়াত ইসলামীর কথা বলা হয়েছে, তারা যেন পতিত যে সরকারের যে দলটি ছিল সেই দলের কোনো অপরাধী নেতা বা কর্মীকে তাদের ছত্রছায়ায় আশ্রয় না দেয়, সে বিষয়টি নজরে রাখার জন্য বললেন আমাদের আলোচকরা। আজকে এখানেই শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।